30 বছরের পুরনো বন্ধু মৃত্যু রহস্য বের করতে গিয়ে সামনে আসে এক ভয়ঙ্কর অপরাধ জগৎ। আরও বেরিয়ে আসে দেবার ভয়ঙ্কর সে অতীত। কী ছিল দেবার অতীত এবং কে হত্যা করলো তার বন্ধুকে, তা জানতে হলে আমাদের সাথেই থাকুন। মুভিটির নাম কুলি দ্য পাওয়ার হাউস, যা সম্প্রতি মুক্তি পেয়েছে। তাই দেরি না করে মূল কাহিনীতে আসা যায়। মুভিটি শুরু হয় একটি বন্দর এলাকা দেখানোর মাধ্যমে এবং সেই বন্দরে আমদানি রপ্তানি কাজ হয়। কিন্তু কথা এখানেই শেষ নয়, এই বন্দরে কিছু অবৈধ কাজও হয়। বাইরে থেকে দেখে মনে হয় সবকিছু ঠিকঠাক চলছে, কিন্তু ভেতর থেকে জানা যায় এই বন্দরের ভেতরে অনেক গোপন রহস্য লুকিয়ে আছে। এবং জানা যায় যে এই বন্দরে কিছু বিলাসবহুল গড়ি আমদানি করা হয়, যা হীরা এবং সোনার চেয়েও দামি। কিন্তু এখানে কর্মরত কুলিরা এই বিষয়ে কোনো কিছুই জানে না। আর এই বন্দরটি পরিচালনা করেন সাইমন নামের এক ক্ষমতাশালী ব্যক্তি। মানুষ তার প্রতিটি কথাই শুনে এবং তার ডান হাত দয়াল। সাইমন এই বন্দরে খুব একটা আসেন না, মূলত দয়ালই সবকিছু পরিচালনা করেন। দয়াল সাইমনের অত্যন্ত বিশ্বস্ত লোক। দয়াল এমন একজন ব্যক্তি যিনি খুবই বিপজ্জনক, যে সাইমনের জন্য সবকিছু করতে পারে। সে কাউকেই ভয় পান না এবং সে যদি বুঝতে পারে এই বন্দরে কোনো পুলিশ তথ্যদাতা আছে, তবে তাকে সবার সামনে খুব নির্মমভাবে হত্যা করেন। এবং এই কারণে এখানে কর্মরত সকল কুলি দয়ালকে খুবই ভয় পান। তিনি যে কোনো সময় যে কোনো কিছু করতে পারেন। এই কারণেই প্রতিটি কুলি তার কথা মেনেও চলে। মানে দয়াল এখানে প্রতিটি কুলিকে খুব দাপটের সাথে নিয়ন্ত্রণ করে। এরপরে গল্পটি চেন্নাই পৌঁছায় এবং আমাদের দেবরাজ নামের এক ব্যক্তিকে দেখানো হয়, যাকে সবাই দেবা বলে ডাকে। জানা যায় যে দেবার একটি বড় বাড়ি মানে প্রাসাদ আছে আর কি, সেখানে অনেক লোক ভাড়ায় থাকে। কিন্তু এই বাড়ির বিশেষ একটি বিষয় হলো এখানে ছাত্রদের 3 গুণ কম ভাড়া নেওয়া হয়। কিন্তু এখানে থাকার সময় তাদেরকে অবশ্যই বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। এখানে সবাই দেবাকে অনেক সম্মান করে এবং তাকে খুব ভয় পায়। দেবা 30 বছর ধরে মদ খাওয়া ছেড়ে দিয়েছে এবং তার বাড়িতে মদ্যপান নিষেধ। কয়েকদিন পর হঠাৎ দেবা জানতে পারে তার বন্ধু রাজশেখর মারা গেছে এবং সে এটা শুনে একেবারে হতবাক হয়ে যায়, কারণ রাজশেখর তার সবচেয়ে ভালো বন্ধু ছিল। তাই দেবা যখন রাজশেখরের শেষকৃত্যে যায় তখন সেখানে প্রীতির সাথে দেখা হয়। প্রীতি দেবাকে দেখে অনেক রেগে যায় এবং তাকে বলে যে এখানে তোমার কোনো কাজ নেই, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখানে কেন এসেছো। এভাবে প্রীতি দেবাকে সবার সামনে অপমান করে এবং ঘর থেকে বের করে দেয়, এমনকি দেবার দেওয়া মালা বাইরে ফেলে দেয়। কিন্তু দেবা এই সময় কিছু বলে না। জানা যায় যে রাজশেখরের 3টি মেয়ে আছে, প্রীতি তাদের মধ্যে সবচেয়ে বড়। অন্যদিকে দেবা রাজশেখরের ময়লা তদন্ত রিপোর্ট দেখে। সেখানে জানা যায় যে রাজশেখর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। কিন্তু তারপরও এটি নিয়ে দেবার সন্দেহ আছে। তাই তার লোকের মাধ্যমে সে তদন্ত শুরু করায় এবং ডাক্তারের কাছ থেকে একটি অরিজিনাল রিপোর্ট সংগ্রহ করে। এবং সেখান থেকে সে জানতে পারে রাজশেখরের মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়, তাকে হত্যা করা হয়েছে। এবং এরপর সে সব কিছু প্রীতিকে জানায় এবং সবসময় প্রীতির উপর নজর রাখে, কেননা শত্রুরা যে কোনো সময় প্রীতির উপর আক্রমণ করতে পারে। এবং এখন দেবা রাজশেখরের খুনিকে খুঁজে বের করার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু এটা তো সহজ ছিল না, কারণ দেবা 30 বছর ধরে রাজশেখরের সাথে যোগাযোগ করেননি। এবং এখন যখন তিনি হঠাৎ মারা যান তখন তিনি কীভাবে এত সত্য বের করবেন তা বুঝে উঠতে পারতেছিলেন। দেবা অনেক তদন্ত করেন এবং জানতে পারেন যে রাজশেখর একটি বৈদ্যুতিক চেয়ার তৈরি করেছিল। এটি এমন একটি চেয়ার যা কয়েক সেকেন্ডের মধ্যেই যে কোনো প্রাণীকে ছাই বানিয়ে দিতে পারে, এমনকি এ থেকে কোনো ধোঁয়াও বের হয় না। মূলত এই চেয়ার বানানোর পেছনে তার উদ্দেশ্য ছিল পরিবেশ দূষণ কমানো এবং সে আশা করেছিল সরকার তার এই চেয়ার বানানোর অনুমতি দেবে। কিন্তু সরকার তাকে অনুমতি দেননি, কেননা মানুষ তা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে পারে। আর তাই রাজশেখরের সব স্বপ্ন এখানেই শেষ হয়ে যায়। রাজশেখর সম্পূর্ণরূপে হতাশ হয়ে পড়েছিল, কেননা সে বহু বছর ধরে এই প্রকল্পের পিছনে কাজ করে আসছিলেন। এমনকি প্রীতিও রাজশেখরকে অনেক সাহায্য করেছিলেন। আর একই সাথে আমরা সাইমনকে দেখতে পাই। এই সাইমনই সেই ব্যক্তি যে বন্দরটি পরিচালনা করে। সাইমন যেমন অনেক টাকা কামিয়েছেন, ঠিক তেমনি অনেক শত্রুও বানিয়েছেন। আর সেই সময় কিছু লোক সাইমনের উপর আক্রমণ করে। তারপর সাইমন তাদের সবার সাথে লড়াই শুরু করে, কিন্তু তাদের অনেক লোক ছিল এবং সাইমন মাত্র কয়েকজন নিয়ে উপস্থিত ছিলেন। আর তাদের মধ্যে একজন ছিলেন দয়াল। তাই দয়াল এবং সাইমন একসাথে সমস্ত শত্রুদের মোকাবেলা করে এবং অনেককে হত্যা করে। এবং তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় আরও কিছু লোক তাদের উপর আক্রমণ করে। এই সময় দয়াল নিজের জীবনের ঝুঁকি নিয়ে সাইমনকে রক্ষা করে এবং এতে দয়াল অনেক আহত হয়। আর এভাবে সেখানে কমপক্ষে 20 থেকে 25টি মৃতদেহ পড়েছিল। তাই এখন সাইমন ভাবছিল কীভাবে এতগুলো লাশ গুম করবে। পুলিশ যে কোনো সময় অভিযান চালাতে পারে। তারপর সাইমন তার ছেলের কাছে রাজশেখরের ইলেকট্রিক চেয়ারের কথা জানতে পারে, যা মুহূর্তের মধ্যেই মৃতদেহকে ছায়ে পরিণত করে। সে তৎক্ষণাৎ রাজশেখরের কাছে পৌঁছায়, কিন্তু রাজশেখর জানায় যে তার ইলেকট্রিক চেয়ার নিষিদ্ধ করা হয়েছে এবং সরকার এটি নিয়ে গেছে। কিন্তু রাজশেখর আবার সাইমনের জন্য সেই ইলেকট্রিক চেয়ারটি বানিয়ে দেয় এবং তারপর সাইমনের জন্য কাজ করতে শুরু করে। কারণ রাজশেখর যদি তা না করে তাহলে সাইমন রাজশেখরের পুরো পরিবারকে মেরে ফেলবে। যার কারণে মূলত রাজশেখরকে সাইমনের জন্য কাজ করতে হয়। যদিও বিনিময়ে রাজশেখরকে প্রচুর টাকা দেয় সাইমন,
যা দিয়ে সে তার মেয়েদের পড়াশোনার খরচ চালাত। তাই রাজশেখরের কাজ এইভাবেই চলছিল। কিছুদিন ধরে সে সাইমনের জন্য কাজ করছিল এবং তারপর হঠাৎ রাজশেখর মারা যান। এরপর গল্পটি বর্তমান সময়ে চলে আসে। এই সময় দেখা যায় দয়াল জানতে পারে যে তাদের কুলিদের মধ্যে একজন আছেন যিনি পুলিশের ইনফরমার হিসেবে কাজ করেন, এবং দয়াল তার নাম জেনে যায় এবং তাকে হত্যা করে। এখন দয়ালের উপর থেকে চাপ আসে যে দেহটি যেন সঠিকভাবে নিষ্পত্তি করা হয়, তা না হলে সে সমস্যায় পড়বে। যেহেতু এখন রাজশেখর আর বেঁচে নেই, তাই দয়াল একটু চিন্তায় পড়ে যায় যে সে এখন এই লাশটি কী করবে। আর ঠিক তখন তার মাথায় আসে রাজশেখর যখন তাদের হয়ে কাজ করতেন তখন তার মেয়ে তার সাথে থাকতেন, যার কারণে দয়াল তার কিছু লোককে প্রীতিকে তুলে আনতে পাঠায়। আর দয়ালের সেসব লোক প্রীতিকে তুলে আনতে প্রীতির হোস্টেলে পৌঁছায় এবং তাকে জোর করে সেখান থেকে তুলে আনতে চায়। কিন্তু সেই মুহূর্তেই দেবা সেখানে উপস্থিত হয় এবং দেবা তাদের সকলকে প্রচণ্ড মারে এবং পরবর্তীতে দেবা প্রীতিকে নিয়ে দয়ালের কাছে আসে। তার মূল উদ্দেশ্য ছিল রাজশেখরের মৃত্যুর তথ্য বের করা। দেবা তাদের বলে যে আমি জানি কিভাবে এই বৈদ্যুতিক চেয়ারটি পরিচালনা করতে হয়, যদি তুমি আমাকে আগে বলতে তাহলে আমি নিজেই এখানে আসতাম। দেবা আসলে রাজশেখরের খুনিকে খুঁজে বের করতে এখানে এসেছে, যার কারণে সে এত বড় পদক্ষেপ নিয়েছে এবং প্রীতিও সেখানে এসেছে। এরপর দয়াল তাদেরকে সেই চেম্বারে নিয়ে যান যেখানে মূলত সেই বৈদ্যুতিক চেয়ারটি রাখা আছে, এবং এখন প্রীতি এবং দেবা সেই বৈদ্যুতিক চেয়ারটি চালানোর জন্য আপ্রাণ চেষ্টা করে। কিন্তু শুরুতে তারা সমস্যার সম্মুখীন হচ্ছিল, কেননা এখানকার সিস্টেমগুলো অনেক বেশি আপগ্রেডেড ছিল। পরবর্তীতে প্রীতি ইলেকট্রিক চেয়ারটি চালাতে সক্ষম হয় এবং মৃতদেহ পুরানোর কাজ শুরু হয়। কিছুদিন ধরে প্রীতি এবং দেবা এভাবে কাজ করে চলছে এবং তারপর একদিন দয়াল জানতে পারে যে তাদের বন্দরে একজন পুলিশ ইনফরমার আছে। আর তাই সে সবার মাঝে ঘোষণা করেন যে যে আমাকে ওই ইনফরমারের তথ্য দিতে পারবে তাকে 2 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এবং এরপর দয়াল ইনফরমারের নাম জেনে যায়, তাই সাইমন সেই লোকটিকে নির্মমভাবে হত্যা করে। অপরদিকে অনেকদিন কাজ করার পর এখন দেবা চায় প্রীতি যেন সেখান থেকে চলে যায়, কারণ প্রীতি যদি এখানে থেকে যায় তাহলে তার বিপদ হতে পারে। কারণ রাজশেখর কেবল তার কাজ করেছিলেন, তা সত্ত্বেও তাকে তার জীবন হারাতে হয়েছিল। কিন্তু প্রীতি এখানে প্রচুর টাকা পাচ্ছিলেন এবং তিনি পরিবারের যত্ন নিতে পারছিলেন, যার কারণে তিনি এই কাজটি করতে চান। কিন্তু দেবা তাকে বোঝানোর চেষ্টা করেন যে আমরা এখানে টাকার জন্য আসিনি, আমরা এসেছি তোমার বাবার মৃত্যু রহস্য খুঁজে বের করতে। এবং এখানে আমরা আরও একটি জিনিস জানতে পারি যে দেবা রাজশেখরের বোনকে বিয়ে করেছিল, যার পরে আমরা জানতে পারি যে দেবা আসলে প্রীতির কাকা, কিন্তু সে তাকে কাকা বলে ডাকে না। এখন সাইমন দেবাকে ফোন করে এবং তাকে প্রীতিকে সাথে নিয়ে তার সাথে দেখা করতে বলে। এরপর সাইমন দেবাকে বলে যে আমি তোমাকে কোথাও যেন দেখেছি, আচ্ছা বলে যাও, এখন তোমার আমার জন্য 2টি লাশ পুরাতে হবে। এরপর দেবা যখন লাশ দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা লাশটি আর কারো নয় বরং দয়ালের। এরপর একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই সাইমন আসলে প্রথমে দয়ালকে মেরেছিল এবং তারপর ওই ইনফরমারকে, কেননা দয়ালও একজন পুলিশের লোক। এখানে সাইমন বলে যে দয়াল আমার সবচেয়ে বিশেষ লোক ছিল, এমনকি সে আমার জীবনও বাঁচিয়েছিল। দয়াল আমার সাথে 8 বছর কাজ করেছিল, কিন্তু সে সবচেয়ে বড় ইনফরমার হয়ে উঠল, তাই আমি তাকে নির্মমভাবে হত্যা করেছি। এবং আমি এখন চাই তুমি তার মৃতদেহ ইলেকট্রিক চেয়ারে না ফেলে বরং তুমি তার মৃতদেহ দাফন করো, যাতে দলের সবাই বুঝতে পারে যে বিশ্বস্ত লোক যখন বিশ্বাসঘাতকতা করে তাহলে তার পরিণতি কী হতে পারে। তারপর দেবা দয়ালের মৃতদেহটি একটি কবরস্থানে দাফন করেছিল। তারপর হঠাৎ দয়াল মাটির নিচ থেকে বেরিয়ে আসে, যা দেখে তারা অবাক হয়ে যায় এবং এটা জানা যায় যে দয়াল বেঁচে আছে। দেবা যখন এইসব দেখে দেবা তৎক্ষণাৎ সাইমনের লোককে ফোন করে এবং সব কিছু বলে, কিন্তু সাইমনের ওই লোক তাকে জানায় যে দয়ালের কাছে অনেক টাকা আছে, তাই তারা যেন দয়ালকে না মারে, তারা আগে দয়ালের টাকাগুলো নেবে, তারপর তারা দয়ালকে মেরে ফেলবে। এরপর দেবা সাইমনকে ফোন করে এবং বলে যে দয়াল এখনো বেঁচে আছে। তাই এখানে সাইমন দেবাকে বলল, তুমি যদি দয়ালকে মেরে ফেলো তাহলে আমি তোমার জন্য অনেক কিছু করব। এরপর সাইমনের মনে হয় যে হয়তোবা দেবা দয়ালকে হত্যা করবে, কিন্তু দয়াল দেবার কাছে তার জীবন ভিক্ষা চায়। দয়াল বলছিল যে সে একজন পুলিশ এবং তার সন্তান আছে, তা যদি দয়ালকে মেরে ফেলে তাহলে তার বাচ্চারা এতিম হয়ে যাবে। এসব কথা শুনে প্রীতির মন গলে যায় এবং প্রীতির অনুরোধে দেবা দয়ালকে ছেড়ে দেয় এবং তার জায়গায় দ্বিতীয় লাশটিকে কবর দিয়ে রাখে। এরপর দেবা আর প্রীতি দয়ালকে ট্রেনে তুলে দেয় যেন সে এখান থেকে অনেক দূরে পালিয়ে যেতে পারে, কিন্তু দয়াল বলছিল যে যদি সে একা যায় তাহলে কেউ তাকে ধরে ফেলবে, তাই আমার সাথে কাউকে পাঠাও। প্রীতি বলে যে আমি তোমার সাথে যাব, কিন্তু দেবা মোটেও তাতে রাজি হচ্ছিল না, কিন্তু প্রীতি বলে যে আমার কিছুই হবে না। এরপর আমরা দেখতে পাই দেবা সাইমনের কাছে আসে এবং প্রীতি দয়ালের সাথে যায়। সাইমন ভেবেছিল যে হয়তোবা দেবা দয়ালকে মেরে ফেলেছে। এখানে সাইমন দেবাকে বলে যে আমি তোমার সম্পর্কে সবকিছু জানি, আমি খুব ভালো করেই জানি যে তুমি এখানে তোমার বন্ধু রাজশেখরের খুনের কথা জানতে এসেছো। তারপর সাইমন দেবাকে একটি সিসিটিভি ফুটেজ দেখায় যেখানে আমরা দেখতে পাই যে দয়াল একটি জায়গায় রাজশেখরের বুকে খুব জোরে জোরে আঘাত করছে। দয়াল রাজশেখরকে আঘাত করার আগে রাজশেখর দয়ালের কানে কানে কিছু ফিসফিসিয়ে বলে এবং পরবর্তীতে দয়াল রাজশেখরকে হত্যা করে। এখন রাজশেখর দয়ালের কানে কানে কী বলেছিল দেবা তা জানতে চায়, কিন্তু তা কেউ জানে না,
আর অন্যদিকে আমরা দেখতে পাই যে দয়াল একটা বড় হারামি মানুষ, কারণ দয়াল প্রীতিকে জিম্মি করে রেখেছে। আর এখন এখানে দয়াল দেবাকে ফোন করে বলে যে যদি তুমি এখন আমার কথা না শুনো তাহলে আমি প্রীতিকে মেরে ফেলবো। আর এখানে দেবা দয়ালকে জিজ্ঞাসা করে যে মরার আগে রাজশেখর তোমাকে কিছু বলেছিল, তা কি ছিল? সে দেবাকে জানায় রাজশেখর তার কানে কানে ফিসফিস করে বলেছিল যে পাওয়ার হাউস। এটা শোনার পর আমাদের নায়ক ফ্ল্যাশব্যাকে চলে যায় এবং জানা যায় যে 30 বছর আগে আমাদের নায়ক দেবা তিনি একজন কুলি ছিলেন এবং কুলিদের ইউনিয়ন লিডার ছিলেন। তখনও তিনি জনগণের জন্য লড়াই করতেন, কিন্তু তার মদ্যপানের বদভ্যাস ছিল। একদিন রাজশেখর তাকে মদপান ছেড়ে দেওয়ার জন্য শপথ করায়, আর তারপর থেকে শেখর মদপান ছেড়ে দেয়, কিন্তু তার আগেই সে অনেকগুলো মানুষকে মেরে রাস্তায় ফেলে রেখেছিল। এখন গল্পটি আবার বর্তমান সময়ে চলে আসে এবং দয়ালের কাছে প্রীতি বন্দী আছে এবং প্রীতি সেখানে মোটেও নিরাপদ নয়, যার কারণে দয়াল দেবাকে যে কাজই বলুক না কেন দেবা সেই কাজই করতে রাজি হয়। জানা যায় যে দয়ালের কোটি কোটি টাকার সম্পত্তি আছে, তার প্রচুর সোনা আছে, তার কাছে প্রায় 200 কোটি টাকার সম্পত্তি আছে। সে তা আরো বাড়াতে চায়, আর এই কাজটি সে এখন দেবার মাধ্যমে করতে চায়। তাই দীর্ঘদিন ধরে দেবা এইভাবেই দয়ালের জন্য কাজ করছিল এবং পরে আমরা জানতে পারি যে সাইমনের ছেলে অর্জুন তার বাবা সাইমনের মতো হতে চায় না, বরং সে একজন কাস্টম অফিসার হতে চায় এবং সে এখানে কল্যাণী নামের একটি মেয়েকেও ভালোবাসে। কল্যাণীও তাকে অনেক ভালোবাসে, কিন্তু অর্জুন তাকে এখান থেকে কোথাও নিয়ে যেতে পারবে না, কারণ সে এখানে আটকে গেছে। এখন এখানে দীর্ঘদিন থাকার পর দেবা আরও কিছু জিনিস জানতে পারে, তা হলো সাইমন একজন হিউম্যান অর্গান ড্রিলার। এখান থেকে সে প্রচুর হিউম্যান অর্গান রপ্তানি করে এবং সেই হিউম্যান অর্গানগুলো এখানে কর্মরত কুলিদের, এবং এই সমস্ত কাজ সাইমনের তত্ত্বাবধানেই চলছে। দেবা যখন এই সমস্ত কিছু জানতে পারে তখন সে খুব হতবাক হয়ে যায়, কারণ সে ভাবতেও পারেনি যে এই বন্দরে এমন কিছু ঘটছে। অন্যদিকে দয়াল দেবাকে পুতুলের মতো নাচিয়ে চলছে। এখন সে তাকে পরবর্তী কাজ দেয়, সে তাকে বলে যে তোমাকে সাইমনের ছেলেকে হত্যা করতে হবে। কিন্তু দেবা খুব ভালো করেই জানে যে অর্জুন অর্থাৎ সাইমনের ছেলে যে এই বন্দরে সকলের থেকে আলাদা। অর্জুন এখানকার একমাত্র ছেলে যে ভিন্ন কিছু করতে চায়, এই কারণেই দেবা তাকে হত্যা করে না। পরবর্তীতে সে তার বান্ধবী কল্যাণীর সাথে রাতারাতি পালিয়ে যেতে বলে, কিন্তু পর মুহূর্তেই দেবা দয়ালের কাছ থেকে একটি বার্তা পায় যে সে অর্জুনকে হত্যা করেনি এবং এটা তার একটা বড় ভুল। দেবাও অবাক হয়ে যায় যে দয়াল এত তাড়াতাড়ি কিভাবে এই বিষয়টি জানতে পারলো। অন্যদিকে আমরা সাইমনকে দেখি যে দেবা সম্পর্কে অনেক কিছু জানতে পারে এবং অনেক সিসিটিভি ফুটেজ দেখে সে জানতে পারে যে দেবা তাদের লোকদের অনেক মারধর করেছে, অর্থাৎ সে কোনো সাধারণ মানুষ নয়। পরের দিন দয়াল প্রীতিকে 30 তলা ভবনে নিয়ে যায়। সে দেবাকে একটি ভিডিও কল করে এবং তাকে বলে যে তুমি যে ভুল করেছো তার কারণে প্রীতি তার জীবন হারাবে। এরপর দয়াল প্রীতিকে 30 তলা ভবন থেকে ছুঁড়ে ফেলতে শুরু করে, আর তখনই দেবার কণ্ঠস্বর পাল্টে যায় এবং দেবা তাকে বলে যে তুমি এটা করতে পারবে না দিলীপ। এখন দয়াল দিলীপ নামটি শুনে অবাক হয়ে যায়, কারণ তার আসল নাম দিলীপ। এবং তাছাড়া দেবা দয়ালকে আরও বলে যে যখন আমি অর্জুনকে কল্যাণীর সাথে পাঠিয়েছিলাম তখন অবশ্যই অর্জুন তোমাকে বলবে না আমি তাকে হত্যা করিনি, কিন্তু কেবল একজন মেয়েই জানতো আমি তাকে হত্যা করিনি, আর সে হলো কল্যাণী। তাই দেবা কল্যাণীকে তুলে আনে এবং তাকে ওই ইলেকট্রিক চেয়ারে বসায় এবং দয়ালকে ভিডিও কলে সবকিছু দেখায় এবং প্রীতিকে ছেড়ে দিতে বলে। আর এখানে আমরা আরও একটি জিনিস দেখতে পাই যে কল্যাণী আসলে দয়ালের স্ত্রী। আর এইসব দেখার পর দয়াল সম্পূর্ণ হতবাক হয়ে গিয়েছিল, যার কারণে সে প্রীতিকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। আর এখানে দেবা রাজশেখরের এক বন্ধুর মাধ্যমে জানতে পারে যে তার কুলি নম্বর 5821 এবং সে তাকে আরও বলে যে যদি কেউ তোমার টেলিফোনে ফোন করে এবং যদি সে তোমার কুলি নাম্বার 5821 বলে তাহলে বুঝতে হবে সে তোমার সন্তান। রাজশেখর তোমাকে এই সব কিছু বলার জন্য অনেকবার চেষ্টা করেছিল। যখন সে সাইমনের বাড়িতে কাজ করছিল সে অনুভব করছিল তার জীবন বিপদে আছে, তখন সেও অনেকবার তোমার প্রাসাদে এসেছিল। সে তোমাকে বলার চেষ্টা করেছিল, কিন্তু সে ভয়ে কিছু বলতে পারেনি। সে ভেবেছিল এসব জানার পর তুমি হয়তো আবার মদ পান শুরু করবে, সেই কারণেই সে তোমাকে এই কথা বলেনি। এরপর দেবা এখান থেকে চলে যায় এবং আমরা কল্যাণীকে দেখতে পাই যে একটি ইলেকট্রিক চেয়ারে বসেছিল এবং এখানে আমরা অর্জুনকেও দেখতে পাই। অর্জুন তাকে জিজ্ঞেস করছিল তুমি কেন আমার সাথে এমন করলে, এত বিশ্বাসঘাতকতা কেন করলে। এতে কল্যাণী কাঁদতে শুরু করে এবং বলে যে দয়াল আমার সাথে একটি খেলা খেলছে, সে আমাকে বছরের পর বছর ধরে ব্যবহার করে আসছে এবং আমি কখনো এই ফাঁদ থেকে বের হতে পারিনি, কেননা দয়াল আমার বাবা মাকে মেরে ফেলবে। এখানে কল্যাণী অর্জুনের সামনে অনেক কাঁদছিল, এটা দেখে অর্জুন তাকে ছেড়ে দেয়, কিন্তু তার মুক্তির পরই কল্যাণী এখানে তার আসল রূপ দেখায়। কল্যাণী অর্জুনের সাথে থাকা সকলকে খুব নির্মমভাবে হত্যা করে এবং শেষ পর্যন্ত অর্জুনকে অনেক আহত করে এবং তাকে জিম্মি করে। এরপর কল্যাণী সাথে সাথে দয়ালকে ফোন করে এবং তাকে বলে যে সে মুক্তি পেয়ে গেছে এবং এখন দয়াল যেন দ্রুত প্রীতিকে ধরে আনে, কেননা প্রীতি এখনও খুব দূরে যেতে পারেনি। এবং তারপর আমরা দয়াল এবং কল্যাণীর মধ্যে সংযোগ সম্পর্ক জানতে পারি। জানা যায় যে তারা দুজনই পুলিশ কনস্টেবল, কিন্তু দয়াল পুলিশ কনস্টেবল হিসাবে সম্পূর্ণ অযোগ্য ছিলেন, যার কারণে পুলিশ তাকে একটি গোপন অভিযানে পাঠিয়েছিল। দয়াল এবং কল্যাণী মোটেও এতে খুশি ছিলেন না, যার কারণে দয়াল এবং কল্যাণী এই বন্দরে থাকার মাধ্যমে তারা এখানে
বিশাল সম্পত্তি অর্জনের একটি পরিকল্পনা করেছিলেন। তাদের কোটি কোটি টাকা সম্পত্তি রয়েছে। তারা সাইমনের নাকের ডগায় থেকে নিজেদের জন্য অনেক আয় করেছে। তাই এখন দয়াল প্রীতির পিছনে ছুটছে। যেখানে প্রীতি দেবার লোকেদের সাথে অনেক দূর চড়ে গিয়েছিল, কিন্তু দয়াল হাল ছাড়ে না। সে প্রীতির পিছনে ছুটছে এবং অবশেষে তাকে খুঁজে বের করে। কিন্তু দেবার লোক প্রীতির সাথেই উপস্থিত ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই যে সাইমন মনে করে যে দেবা অর্জুনকে হত্যা করেছে, যার কারণে সে তার লোকদের দেবার প্রাসাদে পাঠায়। এখন অনেক লোক দেবার প্রাসাদে পৌঁছেছে এবং এই সকল লোকদের খবর দেবার কাছেও পৌঁছায়। কিন্তু প্রাসাদে একটি বড় সমস্যা হলো প্রীতির দুই বোনও সেই প্রাসাদে উপস্থিত, যার কারণে সে যে কোনো সমস্যা এড়াতে সাইমনের লোকদের সেখানে থাকতে দেয়। পরবর্তীতে দেবা প্রাসাদে আসলে সাইমনের লোকদের সাথে মুখোমুখি হয় এবং সাইমনের লোকদের প্রচণ্ড মারতে শুরু করে। অন্যদিকে আমরা প্রীতিকে দেখি যে তার জীবন বাঁচানোর জন্য খুব চেষ্টা করছে, কারণ দয়াল তার পেছনে ছিল এবং সে যে কোনো মূল্যেই প্রীতিকে ধরতে চায়। কারণ প্রীতি যদি তার কাছে আসে তাহলে দেবা তার সব কথা শুনতে বাধ্য হবে। যখন প্রীতি অনুভব করে যে তার জীবন বিপদে, তখন তার বাবার হাস্যকরের কথা মনে পড়ে। তার বাবা তাকে একটি কথা বলেছিলেন যে সে যদি কখনো বিপদে পড়ে তাহলে তাকে কেবল একটি টেলিফোন নম্বরে কল করতে হবে এবং তাদের কুলি নাম্বার 5821 বলতে হবে। তাই যখন প্রীতির এই কথা মনে হয় তখন সে তৎক্ষণাৎ সেই নাম্বারে কল করে এবং আমাদের দেবা কল ধরে। দেবা ফোন ধরলে সে প্রীতির কণ্ঠস্বর শুনতে পায়। প্রীতি বলে যে আমার বাবা আমাকে এই নাম্বারে ফোন করতে বলেছিলেন। আমি জানি না তুমি কে, কিন্তু আমার বাবা আমাকে বলেছিলেন এই নাম্বারে ফোন করে কুলি 5821 বলতে, তাহলে সে আমাকে বিপদ থেকে উদ্ধার করবে। এই কথা শুনে দেবা বুঝতে পেরেছিল যে তার সন্তান আর কেউ নয়, প্রীতি। কিন্তু এখন প্রীতির জীবন বিপদে। সে ট্রেনে ছিল এবং দয়াল তার পিছনে ছিল। আর শেষ পর্যন্ত প্রীতিকে বাঁচানোর জন্য দেবার একজন লোক দয়ালকে নিয়ে ট্রেন থেকে লাফ দেয়, কিন্তু অপরদিকে কল্যাণী সেই ট্রেনেই ছিল। এদিকে সাইমনে আরও কিছু লোক দেবার প্রাসাদে আসে, আর ওইদিকে দেবাকে সেখান থেকে দ্রুত যেতে হবে প্রীতিকে রক্ষা করতে। আর তখন কন্নড় সুপারস্টার উপেন্দ্র ঘটনাস্থলে প্রবেশ করে। সে মূলত দেবার প্রাসাদেই ছিল। সেও একজন কুলি যে দেবাকে অনেক সম্মান করত। উপেন্দ্র দেবার সাথে সাইমনের লোকদের খুব খারাপভাবে মারছিল, কিন্তু এখন এদিকে কল্যাণী প্রীতির পিছনে লেগেছিল। প্রীতি যখন স্টেশন থেকে বের হয় তখন কল্যাণী তাকে বলে দেবাই তাকে পাঠিয়েছে তাকে দেবার কাছে নিয়ে যেতে। তাই প্রীতি কল্যাণীর সাথে যেতে রাজি হয় এবং সে যখন একটি গাড়িতে ওঠে তারা বুঝতে পারে যে তারা যে গাড়িতে উঠেছে সেটি মূলত সাইমনের লোকদের গাড়ি এবং সাইমন তাদেরকে অপহরণ করেছে। এদিকে দেবার লোকেদেরও একটি গাড়ি সেখানে ছিল এবং তারা দেবাকে জানায় যে প্রীতিকে অন্য একটি গাড়ি তুলে নিয়ে গেছে। এদিকে দয়াল সাইমনকে ফোন করে, যা থেকে সাইমন খুবই অবাক হয়ে যায়, কেননা সে জানতো দেবা দয়ালকে মেরে ফেলেছে। এখন দয়াল তাকে বলে যে দেবা আসলে এই সব কিছু পেছনে আছে। দেবার কাছে সকল ডকুমেন্ট আছে যা তাদের দুজনকে বিপদে ফেলতে পারে। যে কোনো মূল্যেই তাদের দেবাকে ধরতে হবে। এবং সে সাইমনকে ভিডিও কলে রেখে তার চোখের সামনে তার ছেলেকে মেরে ফেলে। সাইমন কিছুই করতে পারে না। আর তাই মূলত সাইমনের লোকেরা প্রীতি এবং কল্যাণীকে তুলে নিয়ে আসে এবং সেখান থেকে তাদের সাইমনের কাছে নিয়ে আসা হয়। তাই এখন প্রীতি এবং কল্যাণী দুজনেই সাইমনের সামনে উপস্থিত। কল্যাণী এখানে আবারও তার নাটক শুরু করে। সে বলে যে আমাকে ক্ষমা করো, আমি এমন মেয়ে নয়, আমার কোনো দোষ নেই, দয়াল আমাকে জিম্মি করেছে, দয়ালের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এইসব বলতে বলতে সে সাইমনের সামনে কাঁদতে শুরু করে। এদিকে সাইমন দয়ালকে ভিডিও কলে সবকিছু দেখাচ্ছিলেন। দয়ালও এদিকে কল্যাণীকে ছেড়ে দিতে বলে, কিন্তু তারপর কল্যাণী সুযোগ বুঝে সাইমনকে হত্যার চেষ্টা করে, কিন্তু সাইমনের কিছু হয় না এবং তা দেখে সাইমন নিশ্চিত হয় কল্যাণীও দয়ালের সাথে যুক্ত। আর তখন সাইমন দয়ালের সামনেই ভিডিও কলে কল্যাণীকে হত্যা করে। অন্যদিকে দেবা জানতে পারে যে সাইমনের লোকেরা প্রীতিকে বন্দরে নিয়ে গেছে। তাই দেবা তৎক্ষণাৎ সাইমনের কাছে চলে আসে এবং তখন প্রীতি দেবার বন্ধুকে মুখে ছিল। এই সময় দেবা বলে যে আমি তোমার ছেলেকে মারিনি, তুমি প্রীতিকে ছেড়ে দাও, তার বদলে তুমি আমাকে মেরে ফেলো। সাইমন তখন বলে আমি জানি তুমি আমার ছেলেকে মারোনি, কিন্তু ওই দিন যদি তুমি দয়ালকে মেরে ফেলতে তাহলে আজ আমার ছেলে বেঁচে থাকতো। তুমি কিভাবে জানবে সন্তান হারানোর যন্ত্রণা, কারণ তোমার তো কোনো সন্তান নেই। এ সময় সাইমন প্রীতিকে তাদের অপারেশন রুমে পাঠায় এবং তাদের লোকদের বলে যে আমার নির্দেশ পেলে তোমরা এই মেয়ের অপারেশন শুরু করবে। এরপর সাইমন দেবাকে তার সকল কাহিনী খুলে বলতে বলে। এরপর দেবা সাইমনকে তার গল্প বলতে শুরু করে। তিনি বলেন যে 30 বছর আগে আমি কুলিদের ইউনিয়ন লিডার ছিলাম। আমরা 300 জন কুলি একসাথে কাজ করতাম। আমি কুলিদের জন্য যে কোনো কিছু করতে রাজি ছিলাম। আমরা উত্তর ভারতের একটি শহরে গিয়ে কাজ শুরু করি। আমাদের দেখাশোনা করার কেউ ছিল না। আমাদের দেখাশোনা করার জন্য কেবল একজন রাজশেখর ছিলেন। তিনি আমাকে অনেক ভালোবাসতেন। তিনি আমাকে তার বাড়িতে নিয়ে গিয়েছিলেন। আমি এতিম ছিলাম, তবুও রাজশেখর আমাকে তার বোনের সাথে বিয়ে দিয়েছিলেন, যাকে তিনি তার জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। এবং তারপর কিছু কাজের জন্য মালিক আমাদের দেশে বাইরে পাঠায়। আমরা জানতাম না আমরা কী কাজ করি। আমরা কেবল মালামাল বহন করার কাজ করতাম। এর ভিতরে কী আছে তা আমরা কিছুই জানতাম না। এবং যখন আমরা বিদেশে কাজ করতাম
তখন আমরা জানতে পারি যে সেই বক্সগুলোতে মাদক আছে এবং সেখানকার পুলিশ আমাদের 300 জন কুলিকে গ্রেপ্তার করেছিল। তাই তখন আমরা কুলি থেকে অপরাধী হয়ে গিয়েছিলাম। তখন আমাদের মালিক আমাদের বলেছিল যে 300 জনের মধ্যে 100 জনও যদি তাদের অপরাধ স্বীকার করে তাহলে বাকি কুলিদের বাঁচানো যাবে। তারপর আমরা সিদ্ধান্ত নেই কুলিদের মধ্যে যারা অবিবাহিত আছেন তারা অপরাধ স্বীকার করে নেবে। তারপর আমরা 60 জনকে তাদের অপরাধ স্বীকার করতে বললাম এবং আমিও সেই 60 জনের মধ্যেই ছিলাম। যদিও আমি বিবাহিত ছিলাম কিন্তু আমি কুলিদের ছেড়ে যেতে পারছিলাম না, তাই আমি আমার পরিবারকে ছেড়েছিলাম। কিন্তু পরে আমরা মালিকের পরিকল্পনা সম্পর্কে জানতে পারি। সে আমাদের বিদেশি কারাগারে পাঠানোর কথা বলে সমুদ্রের মাঝপথে হত্যা করতে চেয়েছিল। তারপর আমরা একসাথে সেই গ্যাংয়ের সকল লোকদের নির্মমভাবে হত্যা করেছিলাম। কিন্তু আমি আমার সহকর্মী 30 জন কুলিকে বাঁচাতে পারিনি। কিন্তু এখানে আমরা মালিককে ধরে ফেলি এবং আমরা তাকে খুব নির্মমভাবে হত্যা করেছিলাম। সেই মালিক আর কেউ নয়, তোমার বাবা জেভিয়ার। যখন আমি তোমার বাবাকে হত্যা করেছিলাম তখন তুমি সেখানেই দাঁড়িয়েছিলে, আর তাই তোমার মনে হচ্ছিল তুমি কোথাও আমাকে দেখেছো, কিন্তু তুমি আমাকে চিনতে পারছিলে না। এবং সে আরও বলে যে প্রীতি রাজশেখরের মেয়ে নয়, সে আমার মেয়ে। এইসব শোনার পর সাইমনের রক্ত টকবগিয়ে ওঠে এবং সে দেবাকে হত্যা করতে এগিয়ে আসে। কিন্তু এখানে তাদের দুজনের মধ্যে অনেক লড়াই হয়। দেবা সাইমনকে প্রচণ্ড খারাপভাবে আঘাত করে। শেষ পর্যন্ত দেবা সাইমনকে হত্যা করে এবং তাদের সকল লোককে বাঁচাতে সমর্থ হয়। যখন তারা এখান থেকে চলে যাচ্ছিল তখন আরও কিছু গুন্ডা এখানে উপস্থিত হয়। তারা দেবা এবং তাদের সকল লোককে এখান থেকে উঠিয়ে নিয়ে যায়। প্রীতি এবং তার বোনেরাও সেখানে ছিল। তারপর একজন বড় খলনায়ক দাহার এন্ট্রি হয়, যে আর কেউ নয়, আমির খান। তাই যারা দাহার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল অর্থাৎ সাইমনের লোকেদের দাহা নির্মমভাবে হত্যা করে। আর এখন দেবার লোকেদের পালা। দাহা যখন দেবাকে হত্যা করার চেষ্টা করছিল তখন তার মনে পড়ে যে এই লোকটিকে সে আগেও কোথাও দেখেছিল এবং তার 30 বছর আগের সেই দৃশ্যটির কথা মনে পড়ে যখন কুলি অর্থাৎ দেবা সাইমনের বাবা জেভিয়ারকে হত্যা করেছিল। এবং সেই দৃশ্য দেখার পর দাহা দেবার ভক্ত হয়ে ওঠে। সে তাকে একজন নায়ক ভাবতে শুরু করে এবং সে অনেক খুঁজেছিল দেবাকে, কিন্তু খুঁজে পায়নি। সে চেয়েছিল যে দেবা তার ডান হাত হয়ে উঠবে। দাহা এখানে দেবাকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমার সাথে কাজ করতে রাজি হবে, কিন্তু এখানে দেবা দাহাকে বলে আমি তোমার সাথে না, তোমার বাবার সাথে কথা বলবো। এবং পরবর্তীতে দেবা দাহার বাবার সাথে কথা বলে। দাহার বাবা দেবাকে দেখে অনেক ভয় পেয়ে যায় এবং দেবা তাকে শর্ত দেয় কুলিদের কোনো ক্ষতি হওয়া চলবে না, এবং সেই শর্তে দাহার বাবা রাজি হয় এবং বলে যে ডিল ফাইনাল। এদিকে আমরা দেখতে পাই যে দাহার লোকজন দয়ালকে এখানে নিয়ে এসেছে এবং তারা একটি বড় গর্ত খনন করেছে এবং তাকে সেই গর্তে পুঁতে ফেলা হয়। দাহা একে জিজ্ঞাসা করে এত বড় গর্ত খননের কি দরকার ছিল। তারপর দেবা বলে যে সে মাটি খুঁড়ে বের হয়ে আসতে পারে এবং এর আগেও এমনটি হয়েছে। এখানে দাহা দেবাকে বলে যে আমার কোনো অভিযানে তোমাকে প্রয়োজন হতে পারে, তাই তোমার সবসময় প্রস্তুত থাকা উচিত, যার জন্য দেবাও হা বলেছিল। আর এখানেই মুভিটি শেষ হয়।